অনেকেই স্পেশাল রান্নার জন্য ছুটির দিনের অপেক্ষা করেন, কিন্তু আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে সময়টা নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায়। তাই ভালো কিছু খেতে ইচ্ছা করলে কোনো বিশেষ দিনের অপেক্ষা করতে হয় না। মন চাইলে আজই কোনো প্রিয় রান্না করা যায়, আবার মন চাইলে কাজ থেকে একটু বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানো যায়। জীবনটা যখন নিজের ইচ্ছা মতো সাজানো যায়, তখন প্রতিটা দিনই নিজের মতো করে স্পেশাল হয়ে ওঠে। আর ঠিক তেমনই একটা দিনের গল্প নিয়েই আমার আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাদিয়া মামুন ব্লগ চ্যানেল থেকে আমি সাদিয়া বলছি। আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছি। ছুটির দিনটা মূলত চাকরিজীবীদের জন্য। যারা আসলে চাকরিজীবী তাদের জন্যই ছুটির দিন। আর যাদের নাকি আত্মকর্মসংস্থান, যারা নিজের কাজে নিজে করে, তাদের জন্য কিন্তু কোনো ছুটির প্রয়োজন হয় না। তাদের আসলে কোনো ছুটি থাকেও না। তারা যখন ইচ্ছা তখনই কিন্তু ছুটি কাটাতে পারে, আবার যখন ইচ্ছা তখনই কিন্তু কাজ করতে পারে। তাদের আসলে কোনো বাধ্যবাধকতা থাকে না। চাকরিজীবীদের জন্য এটা খুবই একটা কষ্টের বিষয় যে তাদেরকে অন্যের নিয়ম মেনে, অন্যের কথা মেনে, অন্যের সময় মতো করে চলতে হয়। নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো কোনো কিছুই কিন্তু তাদের ক্ষেত্রে করাটা সম্ভব হয় না। হুট করেই জানাতের আব্বু বলল আজকে একটু পোলা মাংস রান্না করতে। আর পরিবারের সকলেরই কিন্তু পোলা মাংস অনেক বেশি পছন্দ। আমার মেয়ে যেহেতু পোলাও পছন্দ করে, কিন্তু সে কিন্তু আবার মাংস পছন্দ করে না। মানে জান্নাত কিন্তু কোনো ধরনের কোনো মাংসই পছন্দ করে না। হয়তো আপনাদের কাছে এটা অদ্ভুত লাগতে পারে, বাচ্চারা আবার মাংস পছন্দ না করে কিনা। কিন্তু আমার মেয়েটা একদমই মাংস পছন্দ করে না। তো ওর যেহেতু মাংস খাবে না, তো আর কি করার আছে, কিন্তু পোলাওটা খুব বেশি পছন্দ করে। ওকে কিন্তু আমি একটু ডিম পোস্ট করে দিয়েছিলাম পোলাও দিয়ে খাওয়ার জন্য। যাই হোক, এখানে জানাতের আব্বু তো সকাল সকালই বলেছিল একটু পোলা মাংস রান্না করার জন্য, কারণ খুব বেশি মন চাচ্ছিল। তো আমি আর দেরি না করে এখানে সবকিছু রেডি করে নিয়েছিলাম। আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা সেরে এরপর এখানে সব রান্নাবান্নার জন্য রেডি করে নিয়েছি। আর নাস্তা করার আগেই কিন্তু ঘুম থেকে উঠেই আমি সবার আগে মাংসর প্যাকেটটাকে ভিজিয়ে নিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি মাংসটা একদম নরম হয়ে যায় আর মাংসটাকে যেন আমি ঝটপট করে রান্না করে ফেলতে পারি। যেহেতু প্রেসার কুকারে রান্না করব না, তো দেখা যায় মাংস রান্না করতে করতে কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে, কারণ গরুর মাংস রান্না করতে এমনিতেও অনেক বেশি সময় লেগে যায়। আর যেহেতু ফ্রিজের মাংস, দেখা যায় আরও বেশি সময় লাগে আমার কাছে মনে হয়। যদি একদম তরতাজা মাংস থাকে তাহলে সেটা কিন্তু রান্না করতে বা সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, কিন্তু ফ্রিজের মাংসগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় প্রয়োজন পড়ে। বরাবরের মতোই গরুর মাংসটাকে হাতে মাখিয়েই বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু সবসময়ই দেখা যায় হাতে মাখিয়ে গরুর মাংসটাকে রান্না করে থাকি। কষিয়ে বা অন্য কোনো উপায়ে গরুর মাংস রান্না করে খেতে আমাদের কাছে একদমই পছন্দ হয় না। আমরা বেশিরভাগই হাতে মাখিয়ে তারপর গরুর মাংসটা খেতেই পছন্দ করি। অনেক আপুদেরকেই দেখেছি তারা কষিয়ে রান্না করে, তবে আমি বেশিরভাগ সময়ই কিন্তু, বেশিরভাগ বলবো না, সবসময়ই কিন্তু এরকম করে হাতে মাখিয়েই রান্না করি। হাতে মাখিয়ে রান্না করলে আমাদের কাছে টেস্টটা একটু বেশি ভালো লাগে। গরুর মাংসটাকে আমি সব ধরনের মশলা দিয়ে তারপর হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য। ওখানে কিন্তু হাতে মাখিয়ে তারপর মাংসটাকে যতক্ষণ পর্যন্ত ঝোল না ওঠে, মানে পানি না বের হয়, ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে পোলাও রান্না করার জন্য আমি চালগুলোকে মেপে নিচ্ছিলাম। সবসময়ই দেখা যায় আমি পোলাও রান্না করলে চালটাকে মেপে নেই, অথবা ভুনা খিচুড়ি যদি রান্না করি তাহলেও কিন্তু চালটাকে মেপে নেই। এতে করে পরবর্তীতে কিন্তু চালের পরিমাপ করে তারপর পানিটা দেয়া যায়। এক্ষেত্রে কিন্তু ঝরঝরে হয় অনেকটাই, আর কোনো রকম নরম হওয়ার সম্ভাবনা থাকে না যদি চালটাকে শুরুতেই মেপে নেই। আর এখানে পোলাও রান্না করার জন্য আমি চাল মেপে নিয়ে তারপর চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ধুয়ে এখন এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি চালটাকে ভিজিয়ে রাখবো। এতে করে দেখা যায় পরবর্তীতে কিন্তু চালটা অনেক বেশি ঝরঝরে হয়, আর চালটা ফুটতেও খুব বেশি সময় লাগে না। আর আমি কিন্তু চালটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ওখানে ভিজিয়ে রাখার জন্য আর কি রেখে দিয়েছি। আর এদিকে একটু গরম পানি করে নিচ্ছিলাম, কারণ মাংসতে একটু গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। গরম পানি দিলে কিন্তু গরুর মাংসের মধ্যে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার কাছে মনে হয় যে কোনো খাবার রান্না করতে গেলেই পানি যদি ব্যবহার করতেই হয় তাহলে গরম পানি ব্যবহার করাই ভালো। ঠান্ডা পানি দিলে কিন্তু সেই খাবারটার টেস্ট একদম নষ্ট হয়ে যায়।
তাই আমি সবসময় চেষ্টা করি গরম পানি দিয়েই তারপর রান্নাগুলো করার জন্য। এখানে মাংসটাকে তো কষিয়ে নিয়েছি, আর মাংস কষিয়ে মাংসটাকে একটু নামিয়ে রাখলাম এক সাইডে। তারপর এখানে আমি গরম পানিটাকে একটু বসিয়ে দিলাম, এখানে পানি গরম করে নিব। পানি বসিয়ে দিয়ে এইদিকে আবার যে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে ধুয়ে আবার তারপর এটাকে ঝরতে দিয়ে দিব। আমি সবসময় পোলাও রান্না করলে এভাবেই রান্না করি, কিছুক্ষণ ভিজিয়ে রাখি, মানে 15 থেকে 20 মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রাখি। তারপর আবার সেটাকে একটা জালের মধ্যে করে ঝরতে দিয়ে দিই, পানিটা ঝরে যায়। একদম যখন পানিটা ঝরে পুরোটা পানি পড়ে যাবে, এতে করে কিন্তু পরবর্তীতে যখন আমি পোলাও রান্না করব তাহলে ওই পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হবে। এতে কিন্তু আর কি কোনো রকম চান্স থাকে না, খুব একটা চান্স থাকে না যে পোলাওটা নরম হয়ে যাবে। আপুরা কিভাবে পোলাও রান্না করেন ঝরঝরে পোলাও আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন। যেহেতু আমি নতুন রাঁধুনি, খুব বেশি কিন্তু রান্না বান্না পারি না, এখনো কিন্তু আমি শিখছি। আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি বলি আমি কিন্তু পাক্কা রাঁধুনি না, আমি এখনো অনেক কিছুই শিখছি। তো আপুদের মাধ্যমেও শিখতে চাই। সব জায়গা থেকে শেখাই মূলত ভালো, কারণ শেখার কোনো বয়স থাকে না। আমি চেষ্টা করি সবসময় সবকিছু থেকেই শিখতে, ছোট কিংবা বড় যেই হোক সবার কাছ থেকেই কিন্তু অনেক কিছুই শেখার আছে। এখানে পানিটা গরম হয়ে গিয়েছিল, তারপর আমি পানিটাকে নামিয়ে গরুর মাংসের যে পাতিলটা ছিল ওটা কিন্তু আবার বসিয়ে দিয়েছি, আর ঝোলটাকেও দিয়ে দিয়েছি। এইদিকে যেহেতু দেরি হয়ে যাচ্ছিল এর জন্য আমি ইলেকট্রিক চুলাতে গরুর মাংসটা রান্না করছিলাম, আর এইদিকে ভাবলাম পোলাও রান্না করতে তো আর খুব বেশি সময়ের প্রয়োজন নেই, তো আমি এখানে গ্যাসের চুলার মধ্যেই পোলাওটাকে বসিয়ে দিয়েছি। গ্যাসের চুলাতে মূলত খুব একটা রান্না করা হয় না, কারণ গ্যাসের দাম কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। তো সব কিছুই আমি ইলেকট্রিক চুলাতে মানে ইনফ্রারেডেই রান্না করি। গ্যাসের চুলাতে খুব বেশি একটা রান্না করা হয় না, যখন ইমার্জেন্সি পড়ে যায় মানে অনেক বেশি লেট হয়ে যায় বা যদি কারেন্ট না থাকে তখনই মূলত গ্যাসের চুলাতে রান্না করা হয়। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় মানুষগুলোর কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা লাইক দিয়েছেন তাদের জন্য তো আমার মন থেকে এতগুলো ভালোবাসা থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সুযোগ সুবিধা বুঝে তারপর ভিডিওটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিকে লাইক করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য তো থাকবে অনেকগুলো ভালোবাসা। আর ভিডিওর এই পর্যন্ত কোনো অংশও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি কিন্তু এই যে দেখেন এখানে চালগুলোকে যে ঝরিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। প্রথমে কিছুটা তেল দিয়েছি পরিমাণ মতো, পোলাওতে আমি খুব বেশি তেল ব্যবহার করি না, এতে করে পোলাও খেতে গেলে খুব বেশি আর কি মাতাল মাতাল মনে হয়, কেমন যেন আর কি তেলের কারণে খেতে একদমই ভালো লাগে না। বিরিয়ানি হোক বা পোলাও হোক এই দুটো জিনিসে তেল দেওয়ার চেষ্টা আর কি তেলটা আমি একটু কমই দেওয়ার চেষ্টা করি। তো খুবই অল্প পরিমাণেই তেল দিয়েছি, খুব বেশি তেল কিন্তু দেইনি। তারপর যে চালগুলো রেখেছিলাম ঝরতে দেওয়ার জন্য, তো চাল পানি কিন্তু ঝরে গিয়েছে চাল থেকে, সেই চালটাকে দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিব। যদি ঝরঝরে পোলাও রান্না করতে হয় তাহলে ছোট একটু টিপস এটা বলতে পারেন, আমি যতটুকু জানি নিজের অভিজ্ঞতা থেকেই শেয়ার করছি। চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু পোলাওটা ঝরঝরে হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এইদিকে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি পরিমাপ করে পানি দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু কোনো রকমের কোনো গরম পানি ব্যবহার করিনি পোলাওতে, আমি পোলাওতে ঠান্ডা পানি ব্যবহার করেছি। পোলাওতে গরম পানি ব্যবহার করলে আমার কাছে মনে হয় পোলাওটা একদম আঠালো হয়ে যায় আর একদম নরম হয়ে যায়। ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু সেই পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপুরা কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি কিন্তু পোলাওতে খুব বেশি কিছু ব্যবহার করিনি, সামান্য একটু তেল দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। অন্য কোনো কিছুই ব্যবহার করিনি, কোনো রকম পেঁয়াজ বা কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র তেল আর দুটো তেজপাতা দিয়েছিলাম। তারপরে যে পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আগেই খুব বেশি লবণ দেইনি, পরবর্তীতে আবার চেক করে নিব যে লবণটা ঠিকঠাক আছে কি না। প্রথমেই যদি আমি অতিরিক্ত লবণ দিয়ে দেই তাহলে দেখা যাবে পরবর্তীতে কিন্তু আর ব্যালেন্স করতে পারবো না। তো আমি সব কিছুতেই প্রথমে অল্প একটু করে লবণ দিই, পরবর্তীতে অ্যাডজাস্ট করে নেই। এখানে তো গরুর মাংসটা কিন্তু একটু চেক করে নিয়েছিলাম যে গরুর মাংসতে লবণ হয়েছে কিনা, কারণ ওই যে বললাম আমি কিন্তু সব কিছুতেই লবণটা একটু কম করেই দেই যাতে পরবর্তীতে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আর প্রথমেই যদি আপনি সব কিছুতে লবণ অতিরিক্ত দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো রকম কোনো অ্যাডজাস্ট করা যাবে না, আর পুরো রান্নাটাই আর কি পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে।
কিন্তু গরুর মাংসটাকে আমি কোনো রকম ঝোল রান্না করব না, গরুর মাংসটাকে একটু ভুনা করে রান্না করব। ভুনা মাংসটাই আমাদের কাছে বেশি পছন্দ হয়। আর আমরা কিন্তু খুব বেশি বড় বড় পিস করে গরুর মাংস রান্না করি না, সবসময় একটু ছোট করে সাইজ করেই তারপর হচ্ছে গরুর মাংসটাকে রান্না করি। জান্নাতের আব্বু বড় পিসের মাংস একদমই পছন্দ করে না, তার কাছে মনে হয় বড় পিস করে করলে মানে রান্না করলে তার মধ্যে খুব বেশি মশলাপাতি নাকি ঢুকে না, আর সেটার ভেতরে কিন্তু অনেকটাই সাদা সাদা ভাব থেকে যায় আর খেতেও ভালো লাগে না। তার তো অনেক বেশি প্রিয় এই ছোট ছোট পিস করে তারপর মাংস ভুনা করাটা। বিয়ের আগে আমি কখনোই এরকম ছোট পিসের মাংস খাইনি, সবসময় বড় বড় পিস খেয়েছি। তো বিয়ের পরেই মূলত জান্নাতের আব্বুর কাছ থেকে এটা শেখা। আমার সকল রান্নাই কিন্তু জান্নাতের আব্বুর কাছ থেকে শেখা। এটা আমি কম বেশি আমার প্রতিটা ভিডিওতেই বলে থাকি। কোনো রান্নাই বাকি নেই, সব রান্নাই আমি তার কাছ থেকে শিখেছি। আর এখন তো আমার প্রিয় আপুদের কাছ থেকেও অনেক অনেক রান্না শিখছি। আপুদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপুদের কাছ থেকেও আমি এখন অনেক রান্না শিখেছি, অনেক কিছুই শিখেছি। ঘরের অনেক কাজ করা শিখেছি যেগুলো আসলে আগে আমি জানতামই না কিভাবে কি করতে হয়। ছোট্ট একটি টিপস শেয়ার করি আপনাদের সাথে, কিভাবে আসলে পোলাওয়ের পানিটা পরিমাপ করে দেই। অনেকেই যারা নতুন বা আমার মতো এরকম যারা এখনো অনেক রান্নাবান্না পারেন না, তাদের হয়তো একটু হেল্প হতে পারে আমি যেভাবে আর কি করি, নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। আমি পোলাও রান্না করলে প্রথমত ঠান্ডা পানি ব্যবহার করি, কোনো রকম কোনো গরম পানি ব্যবহার করি না। আর আমি যদি সাপোজ 2 পট চাল দেই, তাহলে 2 পট চালের জন্য আমি কিন্তু অনেকেই আছে যে ডাবল পানি দেয়, কিন্তু আমি পোলাও রান্না করতে গেলে কখনোই ডাবল পানি দেই না। মানে 2 পট চাল দিলে আমি 1.5 পট পানি দেই। সরি, 1.5 পট না, মানে 2 পটের জন্য তো সাধারণত যদি ডাবল দেই তাহলে তো 4 পট পানি দিতে হবে। তো আমি 4 পট পানি দেই না, আমি 3.5 পট পানি দিই। মানে হাফ হাফ যে পটটা আছে বা হাফ মগ বলতে পারেন, যদি আপনারা মগ দিয়ে দেন বা গ্লাস দিয়ে দেন, যেটা দিয়েই দেন সেটা আর কি আমি অর্ধেকটা কম দিই। যদি আমি 4 গ্লাসের মতো চাল দিই তাহলে আমি পানিটা দেই হচ্ছে 3.5 গ্লাস। আশা করছি আপনারা বুঝতে পারছেন, আমি বুঝিয়ে বলতে পারছি না ঠিক মতো। মানে আমি আধা পট কম করে দিই, হাফ পট কম করে দিই। এতে করে কিন্তু চালটা একদম পারফেক্ট হবে, পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে হবে, কোনো রকম কোনো চান্সই থাকে না একদম নরম হওয়ার, একদম ঝরঝরে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু প্রায় ফুটেই গিয়েছে, 80%-এর মতো ফুটে গিয়েছে। এখন শুধুমাত্র 20%-এর মতো বাকি আছে। এখন আমি এই পাতিলের নিচে একটা আর কি বসিয়ে দিব, কি বলে, তাওয়া বসিয়ে দিব। এতে করে তাওয়া বসানো হলে নিচে লেগে যাবে না। আর তাওয়া বসিয়ে দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিব। এখন যে 20% বাকি আছে এটা কিন্তু এই যে যে দমে রাখা হলো এর মধ্যেই কিন্তু পুরোটা রান্না হয়ে যাবে। পোলাওটাও একদম পারফেক্ট ঝরঝরে হবে আর চালটাও কিন্তু ফুটে যাবে। তো ওইদিকে আমি পোলাওটাকে কিন্তু তাওয়ার ওপরে বসিয়ে দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর এখানে গরুর মাংসটাকে দেখে নিচ্ছিলাম, জান্নাতের আব্বু আজকে বলেছে যে একটু শক্ত টাইপের মাংস খাবে, একদম নরম যাতে না হয়, তাই এখানে আমি একটু চেক করেও নিচ্ছিলাম যে মাংসটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন পুরো জালটাকে বাড়িয়ে এখন এটাকে আমি শুকিয়ে নিব, যেহেতু পুরোটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর তো এই যে আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার গরুর মাংস ভুনার ফাইনাল লুক। আর পরবর্তীতে রাতে কিন্তু আরও বেশি করে একটু জাল দিয়ে খাবো, এতে করে দেখা যায় মাংসের টেস্ট আরও কয়েকগুণ বেড়ে যাবে। পরবর্তীতে জাল দিলে কিন্তু মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে টাটকা রান্নার চাইতে, আমাদের কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় বলতে পারি না। আর এই তো দেখতে পাচ্ছেন পোলাওটাও কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ একদম ঝরঝরে হয়েছে আর পারফেক্ট হয়েছে। তারপরেই তো রান্নাবান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিয়েছি, পুরো রান্নাঘরটাকেও একদম ক্লিন করে নিয়েছি। অনেকগুলো থালা বাসন হয়ে গিয়েছিল, সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্না শেষ করে এসে দেখি আমার বাচ্চারা তো এখানে খেলাধুলা করছিল, মেয়ে খেলছিল পাশের ঘরের মেয়ের সাথে, মানে ভাবির মেয়ের সাথে, ওর বান্ধবী হয়। আর এখানে আমার জান বাচ্চাটা তো এখানে বসে বসে খেলা করছিল। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর পরিবারের সাথে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।